দেখো, আজ আমাদের আলোচনার বিষয় অসুখী একজন। লিখেছেন পাবলো নেরুদা। এই কবিতাটি মূলত স্পেনীয় ভাষায় লেখা। আর এই কবিতার মূল যে কাব্যগ্রন্থ সেটি হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটে। এই অসুখী একজন কবিতাটি রচনার পেছনের যে প্রেক্ষাপট সেটি মূলত স্পেনের গৃহযুদ্ধর প্রেক্ষাপটে। স্পেনে যে গৃহযুদ্ধ হয়েছিল তার প্রেক্ষাপটে এই কবিতাটি লিখেছেন কবি পাবলো নেরুদা। আমরা কবিতার নামটা যদি একটু বিশ্লেষণ করি, দেখো, অসুখী একজন। অসুখী মানে কি? অসুখী শব্দের অর্থ আমরা যেটা জানি, সুখের ঠিক বিপরীত অর্থ কে আমরা অসুখী বলি। অর্থাৎ যার মধ্যে সুখের ছিটে ফোঁটাও নেই তাকেই আমরা অসুখী বলি। এখানে কবি অসুখী একজনের মধ্যে দিয়ে কোনো এক চরিত্রের ব্যাখ্যা করেছেন। আমরা যদি এই কবিতার একটু বিষয় বস্তু আমরা জেনে নিই, এই কবিতাটির বিষয়বস্তু, মূল যে কাহিনী সেটা হলো প্রেম আগে না যুদ্ধ আগে, বা এটা এইভাবে বলা যায় যে প্রেম বড় না যুদ্ধ বড়। যখনই আমরা প্রেমের কথা বলি বন্ধুরা, আমরা তখনই একটা বিষয় আন্দাজ করি, নায়ক নায়িকা। আসলে সেই প্রেম এই প্রেম নয়। এটা মূলত চিরন্তন শাশ্বত প্রেমের কাহিনী, প্রেক্ষাপটে রচনা। চলো তাহলে কবিতার লাইন বাই লাইন আমরা পড়ে দেখি। বলছে, আমি তাকে ছেড়ে দিলাম, অপেক্ষায় দাঁড় করে রেখে দরজায় আমি চলে গেলাম দূরে দূরে। এখানে আমি বলতে কথক নিজেই তার প্রিয়তমা স্ত্রীকে অপেক্ষায় দাঁড় করে রেখে দরজায় চলে গেল দূর দূরে। মানে বহু দূর বোঝাতে বা দূরের থেকেও দূরে বোঝাতে কবি এই দূর দূরের শব্দটি ব্যবহার করেছে। তার পরের লাইনে বলছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এখানে কবি বলছে সে জানতো না, অর্থাৎ তার প্রিয়তমা স্ত্রী জানতো না যে সে আর কখনো ফিরে আসবে না। কবি এমন পরিস্থিতিতে গেছে যে তার প্রিয়তমা স্ত্রীকে সে যে যুদ্ধে যাচ্ছে সেই বিষয়টা না বলেই চলে যেতে হয়েছে। তার পরের লাইন, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ এখানে প্রকৃতির নিয়মকেই কবি ব্যক্ত করেছে। এখানে কবি বলছে সে চলে যাওয়ার পরে প্রকৃতি যেভাবে চলছিল ঠিক সেইভাবেই প্রকৃতি যেন বহমান বহতা নদীর মতো বয়ে চলেছে। অর্থাৎ কবি চলে যাওয়ার পেছনে প্রকৃতির কোনো আক্ষেপ নেই, শুধুমাত্র তার প্রিয়তমা স্ত্রীর মনেই রয়েছে আক্ষেপ, সেইটা বোঝাতেই। এখানে গির্জার এক নান বলতে গির্জার বা খ্রিস্টান আহ, ধর্মের যে জায়গা সেটাকে আমরা গির্জা বলি, এবং গির্জার এক নান বলতে গির্জার একজন সন্ন্যাসিনীকে গির্জার নান বলা হয়। পরের স্তবকে কবি বলছে, আরেকটা আর একটার পর একটা পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। অর্থাৎ এই তিনটি লাইনের মধ্যে কবি বোঝাতে চাইছে তার যন্ত্রণার কথা। অর্থাৎ তার প্রেমিকা অর্থাৎ প্রিয়তমা স্ত্রীর না ফিরে আসার
জন্য যে যন্ত্রণা, সেটা যেন পাথরের মতো, এক এক পাথরের মতো যেন তার মাথার উপর নামছে। তারপর যুদ্ধ এলো, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। শিশুরা বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। তারপরের লাইন বলছে, তারপর যুদ্ধ এলো। কেমন যুদ্ধ? রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। অর্থাৎ আগ্নেয় পাহাড়ে যেমন লাভা উৎপাদন হয় বা উৎপন্ন হয়, সেরকমই এমন যুদ্ধ রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। অর্থাৎ যেন পাহাড় বেয়ে রক্ত নেমে আসছে। শিশুরা আর বাড়িরা খুন হলো। অর্থাৎ শিশু, ছোট 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 শিশুরা এবং শুধুমাত্র প্রাপ্তবয়স্ক যুবকরাই ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। বাকি বাদ শিশু আর বাড়ির, এখানে বাড়িরা বলতে বাড়ির যে মহিলারা, তাদের কথাই বলেছে যে তারাও খুন হলো, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না। অর্থাৎ তার প্রিয়তমা স্ত্রীর মৃত্যু হলো না। সমস্ত সমতলে ধরে গেল আগুন। শান্ত হলুদ দেবতারা, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। অর্থাৎ এই লাইনগুলোতে একটু কবি ব্যঙ্গ করে বলেছেন যে সমস্ত সমতলে ধরে গেল আগুন, অর্থাৎ যুদ্ধের আগুন। শান্ত হলুদ দেবতারা, এখানে শান্ত বলতে দেবতাত্বের মূর্তি আমরা জানি শান্তই থাকে, অর্থাৎ তারা এক জায়গায় থাকে, তারা অন্য জায়গায় যেতে পারে না। সেই ক্ষেত্রে বলছে শান্ত হলুদ। হলুদ বলতে, হলুদ আমরা জানি প্রাচীনতার প্রতীক, অর্থাৎ প্রাচীন যুগের যে মূর্তি বা প্রাচীন যুগের মূর্তিতে আমরা বেশিরভাগই দেখি যে হলুদ রং। সেই থেকে আমরা জানি যে হলুদ প্রাচীনতার প্রতীক। দেবতারা যারা হাজার বছর ধরে, অর্থাৎ দেবতার মূর্তি তো হাজার বছর বছরের পুরনো, তাই কবি বলছেন দেবতারা হাজার হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে। অর্থাৎ তারা এক জায়গায় স্থির ছিল, মনে হচ্ছিল কোনো ধ্যান করছে, উল্টে পড়ল। অর্থাৎ ধ্বংসের ফলে তারাও উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। তারা আর স্বপ্ন দেখতে পারল না। এক্ষেত্রে কবি বলছে যে যখন ধ্বংস আসে, তখন দেবতারাও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। সেই লাইনগুলো, সেইটা বোঝাতেই কবি ব্যঙ্গ করে এই লাইনগুলো তুলে ধরেছে। তারপরে কবিতার বাড়ির সৌন্দর্যের কথা ব্যক্ত করছে। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা। এখানে মিষ্টি বাড়ি বলতে অর্থাৎ তার প্রিয় বাড়ির কথা বলছে। সেই বারান্দা যেখানে যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। কবি যেখানে মানে কবিতার অতীতে চলে এসেছে, বলছে সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। যেখানে আমি একটা ঝুলন্ত বিছানা, তার উপরে ঘুমিয়েছিলেন কবি। গোলাপি গাছ ছড়ানো করতলের মতো পাতা, চিমনি প্রাচীন জল তরঙ্গ। অর্থাৎ সেই ঝুলন্ত বিছানার পাশে গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, তার গাছের যেন ছড়ানো করতলের মতো, মানে চেওড়া চেওড়া, যেরকম আমাদের হাত চেওড়ার মতো পাতা, প্রাচীন জল তরঙ্গ। এখানে প্রাচীন জল তরঙ্গ বলতে আমরা এক ধরনের বাদ্যযন্ত্রকে কবি ব্যক্ত করেছে, এক ধরনের বাদ্যযন্ত্রের কথা। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। এখানে কবি বলছে সেই সব কিছু চূর্ণ হয়ে গেল আর জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর, সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দমড়ানো লোহা, মৃৎ পাথরের মূর্তির বীভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। বলছে যেখানে ছিল শহর, শহরটার যুদ্ধের ফলে সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দমড়ানো লোহা। আমরা জানি যুদ্ধের পর বা ভাঙচুরের পর আমরা সেই পরিবেশটাই আমরা দেখতে পাই। এবং মৃত পাথরের মূর্তির মতো বীভৎস মাথা, অর্থাৎ এখানে দেবতার মাথাও হতে পারে। এছাড়াও যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল
তাদেরও মৃত মাথা হতে পারে। কবি মৃত পাথরের মূর্তির মতো বীভৎস মাথা, অর্থাৎ এক্ষেত্রে যতদূর সম্ভব কবি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, যাদের মধ্যে যুদ্ধ হচ্ছিল, তাদেরই মুন্ডু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই কথাটাই কবি বোঝাতে চেয়েছেন। রক্তের একটা কালো দাগ, আমরা জানি যেখানে রক্ত রক্ত পড়ে তারপরে একটা কালো দাগ, রক্তটা শুকিয়ে গেলে একটা কালো দাগের সৃষ্টি হয়, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অর্থাৎ তখনও তার প্রিয়তমা স্ত্রী তার অপেক্ষায় ছিল। কবি কবি এই লাইনগুলির মধ্যে কবি এই কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে প্রেম বড় না যুদ্ধে বড়, অর্থাৎ চিরন্তন প্রেমের কথাই কবি বলেছেন। এবার তোমরাই বলো কোনটা আসলে বড়।